আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইমুদ্দিন নুরুল একাডেমির পক্ষ থেকে আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিয়ে আমি কথা বলব। তো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে আজকে আলোচনা করব প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে। তো আসো আজকে আমরা জীবন পাঠ নিয়ে আলোচনা করি। জীবন পাঠ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে চলে আসে জীব কি। খেয়াল করো, তো আমরা সাধারণত জানি জীব বলতে নড়াচড়ায় সক্ষম এরকম প্রাণীকে আমরা জীব বলে থাকি। এছাড়াও প্রকৃতিতে আমরা সাধারণত জড় পদার্থ ও জীব এই দুই ধরনের বস্তুই দেখতে পাই। যদি আমরা খেয়াল করে ভালো করে দেখি প্রকৃতিতে, দেখবে যে জড় পদার্থ আর জীব এই দুই ধরনের বস্তু আমরা দেখতে পাচ্ছি। তো আর জীবের জীবন এবং গুণাবলী, তার আচার আচরণ, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে যে শাখায় আলোচনা করা হয় বা যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে আমরা বলি সাধারণত জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানের এই শাখায় জীবের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি, তাহলে তাকে বলা হচ্ছে জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা হচ্ছে জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের এই জীববিজ্ঞান ইংরেজি পরিভাষা হচ্ছে বায়োলজি। জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা হচ্ছে বায়োলজি। এই বায়োস এবং এই বায়োলজিকে বায়োস এবং লগস দুটি ল্যাটিন শব্দ থেকে এটা আসছে, আর এই দুটো শব্দের সমন্বয় হচ্ছে জীববিজ্ঞান। তো বন্ধুরা আসো আমরা জেনে নিই যে এই জীববিজ্ঞানের তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন এবং জৈবনিক বিভিন্ন ক্রিয়াকলাপ এবং জীবন ধর্ম সম্পর্কে সম্মুখ বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা সাধারণত বলবো জীববিজ্ঞান। তবে জীববিজ্ঞানের যে দুটি শাখার কথা আমরা এখানে বললাম, যে দুটি শাখাকে বলা হচ্ছে, ল্যাটিন শব্দ বায়োস অর্থ হচ্ছে জীবন আর লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে দেখা যাচ্ছে যে জীবনের জ্ঞান নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে সেটাই মূলত জীববিজ্ঞান। একবারে সাংঘিক বা সংজ্ঞা আকারে যদি আমরা বলতে চাই, তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, বিভিন্ন কার্যাবলী এবং জীবের সম্মুখ বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো জীববিজ্ঞান। তো তাহলে জীববিজ্ঞানে বা জীবের কোন দিক নিয়ে আমরা আলোচনা করব, জীবের আমরা কোন দিক নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে ভিত্তি করে এই জীববিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তারা একটু বলে নিই যে জীববিজ্ঞান মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা অর্থাৎ হচ্ছে বোটানি, আর হচ্ছে জীববিদ্যা অর্থাৎ হচ্ছে জুলজি। আর এই জীববিজ্ঞানের কোন দিক নিয়ে আমরা আলোচনা করবো তার ভিত্তি করে এই জীববিজ্ঞানকে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো মূলত ভৌত জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝি? ভৌত জীববিজ্ঞান হচ্ছে মূলত এ শাখায় জীবের মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়, মূল বা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ভৌত শাখা। আর ফলিত শাখা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, বাস্তব জীবনে যেগুলো জায়গাতে আমরা প্রয়োগ করে থাকি জীববিজ্ঞানের সুফল বা বিভিন্ন বিষয়, সেই শাখাকে বলা হচ্ছে ফলিত শাখা। তো বন্ধুরা আসো আমরা আজকে জীববিজ্ঞানের ভৌত বিষয় নিয়ে আলোচনায় আসি। এই জীববিজ্ঞানের ভৌত বিষয়টাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে। যেমন ধরো, এক নম্বর হচ্ছে অঙ্গ সংস্থান। এই ভৌত শাখাকে অনেকগুলো ভাগে ভাগ করেছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে অঙ্গ সংস্থান অর্থাৎ মরফোলজি। এই অঙ্গ সংস্থান বলতে আমরা কি বুঝি? জীবের সার্বিক অঙ্গসংস্থানিক ও দৈহিক গঠন, দেহের বাহ্যিক, এক কথায় জীবের যে সার্বিক অঙ্গ সংগঠন, অর্থাৎ একটা জীবের কিন্তু বহি এবং অন্ত দুই ধরনের অঙ্গ আছে। বাইরে যেমন আমাদের হাত, পা, কান, চোখ, এগুলো বাইরের অঙ্গ। এবং অভ্যন্তরীণ অঙ্গ সম্পর্কে যখন আমরা জ্ঞান নিতে যাবো তখন দেখা যাচ্ছে ভিতরে আমাদের বিভিন্ন ধরনের হৃৎপিণ্ড, ফুসফুস আর অন্যান্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবের এই বাহিরের এবং ভিতরের এগুলা
অঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা সাধারণত বলবো হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। 2 নম্বরে আসে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, যাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই বিশাল প্রাণী জগৎকে একসঙ্গে চেনা বা দেখা বা শনাক্ত করা কিন্তু একটা দুরূহ ব্যাপার। তাই এই প্রাণী জগৎকে বিভিন্ন শ্রেণীতে তার বৈশিষ্ট্য আকার অনুপাতে শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং বিজ্ঞানের যে শাখায় এই জীবের শ্রেণীবিন্যাস ও রীতিনীতি সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। 3 নম্বরে শারীরবিদ্যা। শারীরবিদ্যা জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাধারণত শারীরবিদ্যা বা ফিজিওলজি। তাহলে শারীরবিদ্যা বলতে আমরা বুঝতেছি যে জীবের যেগুলো রাসায়নিক, যেমন আমরা কিছু খেলাম, খাওয়ার পরে সেটা আমাদের দেহের ভিতরে যাওয়ার পরে বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে কিন্তু সেই খাদ্যদ্রব্যগুলো আমার দেহে কাজে লাগে এবং অবশিষ্টগুলো পায়ুপথে বের হয়ে যায়। এই যে একটা কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে বলা হচ্ছে শারীরবিদ্যা। দাস বিজ্ঞানের যে শাখায় এগুলো বিষয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। 4 নম্বর হচ্ছে হিস্টোলজি। 4 নম্বর হচ্ছে হিস্টোলজি। তো হিস্টোলজিতে আমরা এই শাখায় জীবের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। তাহলে সেই বলা হচ্ছে হিস্টোলজি। 5 নম্বর হচ্ছে ভ্রূণবিদ্যা। আমরা ভ্রূণবিদ্যা নিয়ে, তোমরা বই খাতা নিয়ে কিন্তু আমার সামনে বসার চেষ্টা করো, তোমরা একটু এগুলো টুকে নাও। তাহলে 5 নম্বর হচ্ছে বিজ্ঞানের শাখায়, এই ভৌত শাখায় 5 নম্বর হচ্ছে ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি বলা হচ্ছে। এই শাখায় জীবের ভ্রূণের পরিস্ফুটন এবং এই সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবের ভ্রূণের পরিস্ফুটন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভ্রূণবিদ্যা। তাহলে ভ্রূণ বলতে আমরা কি বুঝি? একটা জীবের বা একটা উদ্ভিদের প্রাথমিক যে অবস্থা, প্রথম যে অবস্থা, একটা জীব প্রথমে একটা কোষ দ্বারা তার সৃষ্টি শুরু হয়। যেমন একটা ধানের গাছকে যখন তুমি মাটিতে রোপণ করবে তখন থেকে প্রথমে কিন্তু একটা ভ্রূণ বের হয়, সাদা অংশ। এটাই সে হচ্ছে ভ্রূণ বলা হচ্ছে। তো বিজ্ঞানের যে শাখায় এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। তারপরে 6 নম্বরে আসো কোষবিদ্যা। কোষবিদ্যা বলা হচ্ছে সাইটোলজি। জীবদেহের একক কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা যে শাখায় করা হয় তাকে বলা হচ্ছে কোষবিদ্যা। 7 নম্বরে আসছে হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এই যে জীবের যে ধারাবাহিক বিস্তার, জীবের যে ধারাবাহিক বংশ রক্ষা হচ্ছে, এগুলো বিষয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জেনেটিক্স। তাহলে জিন ও বংশগতি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জেনেটিক্স। অর্থাৎ আমার থেকে আমার পরবর্তী জেনারেশন বা একটা তাল গাছ থেকে পরবর্তী তাল গাছ তৈরির যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে জেনেটিক্স বা বংশগতি বা জিনবিদ্যা বলা হচ্ছে। 8 নম্বরে হচ্ছে বিবর্তনবিদ্যা। বিবর্তনবিদ্যা বলা হচ্ছে ইভোলিউশন। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা যে শাখায় করা হয়েছে তাকে বলা হচ্ছে ইভোলিউশন। যুগ যুগ ধরে পৃথিবীতে বহু জীবের আগমন ঘটেছে এবং এই আগমনের ফলে যেমন আমরা অনেক সময় শুনে থাকি যে বানর থেকে মানুষ হয়েছে। তাহলে একসময় বানরই হয়তো বা মানুষ ছিল, তারা বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে বানর থেকে মানুষ হয়েছে, এরকম আমরা অনেক সময় দেখে থাকি। তো এই যে যুগ যুগ ধরে একটা জীবের যে ধারাবাহিক পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে যে জীব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এই বিষয়টা যে জায়গাটা আলোচনা করা, যে বিজ্ঞান আলোচনা করা হয় সেটাই মূলত হচ্ছে বিবর্তনবিদ্যা বা ইভোলিউশন বলা হচ্ছে। তো 9 নম্বরে আসো বাস্তুবিদ্যা। প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আত্মসম্পর্কের যে বিষয় সেটাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে প্রকৃতির সঙ্গে পরিবেশের যে একটা সম্পর্ক এবং সেখানে একটা জীব কীভাবে টিকে থাকবে, সে পরিবেশের সঙ্গে তার নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে একটা প্রবণতা, এই বিষয়ে এই দিক নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। 10 নম্বর হচ্ছে এন্ড্রোক্রাইনোলজি। এন্ড্রোক্রাইনোলজি জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে এন্ড্রোক্রাইনোলজি। জীবের হরমোন বলতে আমরা সাধারণত বুঝে থাকি আমাদের বয়সন্ধিকাল, একটা মানুষের বয়সন্ধিকালে আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়, যার মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন ধরনের গঠন, আকার, আকৃতি, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি হয় বা পরিবর্তন ঘটে।
এগুলো বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে সাধারণত বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি বা জীবের হরমোন। 11 নম্বরে হচ্ছে জীব ভূগোল, অর্থাৎ বায়োজিওগ্রাফি, জীব ভূগোল বলা হচ্ছে। তাহলে জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সাধারণত জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ভৌত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। এবার আসলে ফলিত জীববিজ্ঞান। তাহলে ফলিত জীববিজ্ঞান কি? জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, বাস্তব ক্ষেত্রে যেগুলো বিষয় প্রয়োগ করা হয় এগুলো বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সাধারণত ফলিত জীববিজ্ঞান। এই ফলিত জীববিজ্ঞানকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো, প্রত্নতত্ত্ববিদ্যা। এই প্রত্নতত্ত্ববিদ্যা জীববিজ্ঞানের এ শাখায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম, অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে যেগুলো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে সেগুলো প্রাণী বিভিন্ন বিজ্ঞানীরা জীবাশ্ম নির্ণয়ের মাধ্যমে সেই প্রাণীর আকার আকৃতি, তার আচরণ বৈশিষ্ট্য সম্পর্কে যে বিষয়ে আমরা জানতে পারছি বিভিন্নভাবে, এগুলো বিষয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা। 2 নম্বর হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, জীবের পরিসংখ্যান বিষয়ক জ্ঞান। তার পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী জীব আছে, তাহলে এগুলোর একটা পরিসংখ্যান প্রয়োজন। তাহলে যে শাখায় এগুলা জীবের পরিসংখ্যান বিষয়ে আলোচনা করা হয়, তাদের হিসাব নিকাশ বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পরিসংখ্যান বিদ্যা। 3 নম্বর হচ্ছে পরজীবী বিদ্যা। পরজীবিতা এবং পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। দেখো, এই শাখায় জীবের পরজীবী বলতে কি বুঝি আমরা? একটা জীবের উপর 8টা জীব নির্ভরশীল, এরকম জীবকে বলা হচ্ছে পরজীবী। আমার দেহে যেমন কৃমি আছে, বা একটা উদ্ভিদের দেহে 8 উদ্ভিদ জন্মগ্রহণ করেছে, এগুলো বলা হচ্ছে পরজীবী। তো এগুলো বিষয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পরজীবী বিদ্যা। 4 নম্বর হচ্ছে মৎস্য বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের একটা অংশ হচ্ছে মাছ। তাহলে এই মৎস্য বিজ্ঞানে মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে মৎস্যজীবী বিদ্যা। 8 হচ্ছে বা মৎস্য বিজ্ঞান। আর এরপরে হচ্ছে কীট তত্ত্ব। তাহলে প্রকৃতিতে বিভিন্ন জীবের বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, যেখানে কতগুলো কীট আছে উপকারী, কতগুলো জীব আছে মানে ক্ষতিকারক জীব আছে, এরকম বিভিন্ন ধরনের কীট পতঙ্গ নিয়ে যে শাখায় আলোচনা করা হয়, এদের উপকারিতা অপকারিতা বিভিন্ন দিক আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হচ্ছে কীটতত্ত্ব বিদ্যা। এবং সেখানে শুধু কীটতত্ত্বই নয়, সেখানে তাদের উত্থান, তাদের পতন এবং তাদের প্রতিরোধ বিভিন্ন বিষয়ে এই বিষয়ে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। তাহলে এই বিজ্ঞানের যে শাখায় এই যেগুলো খালি চোখে দেখা যায় না এরকম জীব যেগুলো আছে তাকে বলা হচ্ছে অণুজীব। এগুলা জীব নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অণুজীব বিজ্ঞান। তারপরে 7 নম্বর কৃষি বিজ্ঞান। তো এখন আমরা সবসময় টিভিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি কৃষি দিবানিশি, তার মানে কৃষির সঙ্গে মানুষ অঙ্গ প্রত্যঙ্গভাবে আমরা জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে। তো বিজ্ঞানের যে শাখায় কৃষি বিষয়ক সম্পর্কে কৃষি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলবো আমরা কৃষি বিজ্ঞান। 8 নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। মানব জীবন, রোগ, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। 9 নম্বর হচ্ছে জিন প্রযুক্তি, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রযুক্তি এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান যে শাখায় আলোচনা করা হয়। আমরা এর আগের ক্লাসে বিশেষ করে 8ম শ্রেণী বা 7ম শ্রেণীতে কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা কিন্তু পড়ে এসেছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই বিজ্ঞানটা আমাদের দেশে এখন বর্তমানে এটা একটা খুব বহুল প্রচলিত, বা এই বিজ্ঞানের মাধ্যমে দেশ উত্তরোত্তর সামনে আগায় যাচ্ছে। আমরা ফসল, বিভিন্ন ধরনের জীবের মান উন্নয়ন, তাদের রোগ চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিন প্রযুক্তি ব্যবহার করে আমরা আগায় যাচ্ছি। বিভিন্ন ধরনের নতুন নতুন ফসলের জাত আমরা পাচ্ছি। তাহলে বিজ্ঞানের যে শাখায় এই জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে জিন প্রযুক্তি বিজ্ঞান, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে।
দশম হচ্ছে প্রাণরসায়ন, জীবের প্রাণরাসায়নিক কার্যপ্রণালী ও রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান বলা হচ্ছে। তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবের প্রাণরাসায়নিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে প্রাণরসায়ন বিজ্ঞান, অর্থাৎ বায়োকেমিস্ট্রি যাকে বলা হচ্ছে। 11 নম্বর হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, সোয়েল সায়েন্স যাকে বলা হচ্ছে, মাটির গঠন, পরিবেশ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের যে শাখায় মাটির গঠন, মাটির প্রকৃতি বা মাটির প্রকৃতি অনুপাতে ফসল নির্বাচন বা বিভিন্ন কোন এলাকায় কী ধরনের ফসল উৎপাদন হবে সেই এলাকাতে সেই ধরনের ফসল নির্বাচন করছে আমরা মাটির প্রকৃতি গঠন নিয়ে এগুলো আলোচনার মাধ্যমে জানতে পারি। তাহলে বিজ্ঞানের যে শাখায় এগুলা মাটির গঠন, মাটির পরিবেশ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। 12 নম্বর হচ্ছে পরিবেশ বিজ্ঞান। এই পরিবেশ বিজ্ঞান সম্পর্কে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে পরিবেশ বিজ্ঞান। কারণ পরিবেশ বিজ্ঞানের আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের পরিবেশ সম্পর্কে জানতে পারছি, যারা তার উপর আমরা বসবাস করছি বা বিভিন্ন কার্যক্রম চালানো যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ফলিতজীব বিজ্ঞানের শাখাগুলি নিয়ে আলোচনা করছি। আসো এবার 13 নম্বরে সমুদ্র বিজ্ঞান, সমুদ্র ও সমুদ্র সম্পদ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ রয়েছে এই সম্পদ নিয়ে, এই সমুদ্র বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে সমুদ্র বিজ্ঞান। বিভিন্ন সমুদ্রের বিভিন্ন ধরনের সমুদ্রের সীমানা বা সমুদ্র থেকে বিভিন্ন ধরনের সম্পদ আহরণ এগুলো বিষয় নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। 14 নম্বর হচ্ছে বন বিজ্ঞান, অর্থাৎ ফরেস্ট্রি যাকে বলা হচ্ছে। ফরেস্ট্রি বন সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হচ্ছে বন বিজ্ঞান। বন একটি সম্পদের কিন্তু কারখানা বা সম্পদের ফ্যাক্টরি বললে ভালো হয় না। আমাদের যে বিশাল সুন্দরবন বা বিশাল যে ফরেস্ট্রি আছে এখানে আমাদের বিশাল সম্পদ হয়ে আছে। এই বিজ্ঞানের যে শাখায় আমাদের এই সম্পদ আহরণ, সম্পদ সংরক্ষণ এবং এই সম্পদ কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে যেগুলো গবেষণা বা পড়াশোনা করা হয় বা যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বনবিজ্ঞান। 15 নম্বর হচ্ছে জীব প্রযুক্তি। ফলিতজীব বিজ্ঞানের একটি শাখা হচ্ছে জীব প্রযুক্তি, যাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। মানব এবং পরিবেশের সাথে বা পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান তাকে বলা হচ্ছে সাধারণত বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজির মাধ্যমে আমরা জীবের অত্যন্ত উন্নতি ঘটাতে সম্ভব হচ্ছে। আর বায়োটেকনোলজির মাধ্যমে আমরা বিভিন্ন ধানের বীজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদ্ভিদের, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি বা একই গাছে আমরা বিভিন্ন ফলের বৈচিত্র্য আনতে পারছি, যাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি। এর মাধ্যমে আমরা এটা করতে পারছি। শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা ফলিতজীব বিজ্ঞানের আরও যেগুলো শাখা আছে তা হচ্ছে ফার্মেসি। তাহলে ফার্মেসি হচ্ছে ওষুধ শিল্প প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। তাহলে ওষুধ শিল্পে যে এই যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে আমরা বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার করছি বা বিজ্ঞানের যে শাখায় এই ওষুধ সম্পর্কে গবেষণা, প্রযুক্তির মাধ্যমে ওষুধের বিভিন্ন ধরনের উন্নতি এগুলো বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ফার্মেসি। 17 নম্বরে বনপ্রাণীবিদ্যা বা প্রাণী বিষয়ক বিজ্ঞান। তাহলে বন প্রাণীবিদ্যা বলতে আমরা বলছি আমাদের যে বিশাল বনসম্পদ আছে, বনসম্পদ আমাদের যে প্রাণীগুলো আছে এগুলো আমাদের দেশের একটি সম্পদ। তাহলে এই সম্পদ নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আমরা আলোচনা করছি তাকে বলা হচ্ছে বন্যপ্রাণীবিদ্যা। এবার আসো বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান, জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার ইত্যাদি বিশ্লেষক বিষয়ক বিজ্ঞান। তাহলে এই বায়ো ইনফরমেটিক্স এই বিজ্ঞানের মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ঔষধের চিকিৎসা এবং রোগ নির্ণয় করে থাকছি। এর মাধ্যমে এগুলো বিষয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞান। আজকে এই জীববিজ্ঞানের জীবন পাঠ বিষয়ে আজকে তোমার সাথে যে আলোচনা করলো, আশা করি তোমরা এই বিষয়ে সম্যক ধারণা লাভ করবে। তবে আরেকটু বলবো তোমাদেরকে যে আজকে বিষয়ে আলোচনা করা হলো, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। কারণ এই বিষয়ে তোমরা যদি মনে না রাখো তাহলে তোমাদের বিশেষ করে বহুনির্বাচনী প্রশ্ন এখানটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তুমি সঠিকভাবে তোমরা করতে পারবে না। তাই আমি আশা করবো তোমরা আজকে এই আলোচনা থেকে যে যা জানতে পারলে এটা তোমরা ভালো করে বাড়িতে পড়াশোনা করবে। ধন্যবাদ শিক্ষার্থী, কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়। ধন্যবাদ সবাই।